এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সোনা পাখি, তুমি কি জানো তুমি আমার অভ্যেসে পরিণত হয়েছ? না না, কোনো সাধারণ অভ্যাস না সোনা, খুবই ভয়ানক এই অভ্যাস। আমি তোমার ভয়ানক নেশায় আসক্ত হয়ে গিয়েছে যে নিজেকে খুবই ছন্দছড়া লাগছে বাবুই। সিদ্রা ড্রাইভ করছে আর এক হাত দিয়ে বাম চোখটা বারবার মুছছে। সিদ্রাত চলে যাওয়ার পরপরই আসি দরজা আটকে ফুপিয়ে কেঁদে উঠল। লজ্জার কারণে সিদ্রাতকে চলে যেতে বললেও এখন খুবই নিঃসঙ্গ লাগছে মেয়েটার। ঠোঁট চেপে কাঁদছে আরশি বিছানায় উপর হয়ে শুয়ে। শাড়িটাও চেঞ্জ করেনি। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে যায় আরশি। এবার ওর মনে সিদ্রাতকে নিয়ে হাজারটা ভাবনা আসছে। সিদ্রাতকে ছাড়া কিছুতেই ভালো লাগছে না। কিন্তু যখনই মনে পড়ে সিদ্রাত নিজ হাতে আরশিকে চেঞ্জ করিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, ঠিক তখনই মেয়েটা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। এ আমায় কেমন দোটানায় ফেলেছেন সিদ্রাত। আপনাকে ছাড়া যে আমি থাকতে পারছি না, কিন্তু লজ্জায় আপনার সামনে দাঁড়ানোর সাহসও নেই আমার। আরশির পিঠে কারো স্পর্শে শিউরে ওঠে। শির দ্বারা বেশ শিহরণ বয়ে যায় ওর। এই স্পর্শটা যে ওর চেনা, খুব বেশি চেনা। আরশি অস্ফুট স্বরে বলে ওঠে, সিদ্রাত। সিদ্রাত আরশিকে ঘুরিয়ে চিৎ করে শুয়ে আরশির চোখে চোখ রাখে। আরশির কাছে সিদ্রাতকে কেমন যেন এলোমেলো লাগছে। মনে হচ্ছে ঠিক নেই সিদ্রাত। কি হয়েছে আপনার? আপনি রুমে এলেন কিভাবে? আরশি প্রশ্নটা শেষ করে না, তার আগেই মনে পড়ে যায় সিদ্রাতের কাছে তো এক্সট্রা চাবি আছে। সিদ্রাত পাগলের মতো আরশির সারা মুখে চুমু খাচ্ছে। আরশি কিছুই বুঝে উঠতে পারছে না। সিদ্রাতের গালে দুটো হাত দিয়ে ধরে মায়া ভরা চাহনি নিয়ে তাকায়। সিদ্রাতের অবস্থা দেখে ও যেন লজ্জার কথা একদমই ভুলে গিয়েছে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? বলুন আমায়, কোনো সমস্যা হলে। আপনার এই বিধ্বস্ত চেহারা যে আমি সহ্য করতে পারি না। জান পাখি, আমি আর পারছি না, খুব করে তোমার কাছে বের ইচ্ছে করছে। জানো, অনেক চেষ্টা করেছি, অনেক, তবুও কিছুতেই মনকে শান্ত করতে পারছি না সোনা। আর অধিকারটা দাও না বউ, আমার যে আজ তোমাকে চাই বউ। আজ এই ভুলটা করতে ইচ্ছে করছে খুব, তোমার মাঝে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করছে। এই শোনা, একদম আটকাবে না আমায়, ঠিক আছে? আমি কিন্তু আজ তোমায় নিজের করে নেব। বারবার যে আমার চোখের সামনে তোমার শাড়ি পরানো স্নিটে ভেসে উঠছে। আমার আজ তোকে চাই বউ, খুব কাছে চাই, খুব ভালোবাসবো রে বাবুই পাখিটা তোকে। আরশি হা হয়ে সিদ্রাতের কথাগুলো শুনছে। সিদ্রাতকে এতটা ডেসপারেটের আগে কখনো দেখেনি আরশি। সেই সাথে আর কয়েক মুহূর্তের মধ্যে কি ঘটতে চলেছে তা ভেবে আরশির পেট মোচড় দিয়ে উঠছে। সিদ্রাত ইতিমধ্যে আরশির গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। আরশি চোখ বন্ধ করে সিদ্রাতের চুলে হাত বোলাচ্ছে। কি করছেন সিদ্রাত? কেন এমন করছেন? আপনাকে যে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই। কেন বোঝেন না সেটা? আজ সব কিছু হয়ে গেলেও যে আমি আপনাকে বাধা দিতে পারবো না। সিদ্রাত প্রচুর অস্থির হয়ে আছে। আরশি টান দিয়ে শোয়া থেকে উঠে বসায়। কোমরটা এক হাত দিয়ে ধরে আরশিকে নিজের সাথে মিশিয়ে রাখে। অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে নেশা ভরা চাহনি নিয়ে তাকিয়ে থাকে সেখানে। আরশি চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সিদ্রাত ব্লাউজের সবগুলো হুক খুলে ফেলে। আরশি লজ্জায় সিদ্রাতকে জড়িয়ে ধরে। সিদ্রাত আরশির উপরে শুয়ে পড়ে। নিজের হাতে স্পর্শে পাগল করে দিতে থাকে আরশিকে। আর আরশিও সিদ্রাতের উন্মুক্ত পিঠে সিদ্রাতেরই ভালোবাসার প্রতিক্রিয়ার চিহ্ন এঁকে দিচ্ছে। কখন যে দুজনেই ঘুমিয়ে পড়ে কেউই টের পায়নি। দুজন দুজনকে জড়িয়ে ধরে শেষ রাতের দিকে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। হয়তো সিদ্ধার্থ আরশিকে ভালোবাসার গভীরতার শেষ ধাপে নিয়ে যায়নি, তবে যেটুকু ভালোবাসা সিদ্ধার্থ আরশিকে দিয়েছে তাও আরশির কাছে কম কিছু ছিল না। সকালে আরশির মোবাইল বেজে ওঠার আওয়াজেই সিদ্ধার্থের ঘুম ভেঙে যায়। মোবাইলে তাকিয়ে দেখে 10:48 বাজে। এখনো মোবাইল বেজেই যাচ্ছে। আরশির আম্মু ফোন দিচ্ছে। সিদ্ধার্থ আরশির দিকে তাকায়। আরশির দিকে তাকাতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে, এটা ভেবেই যে কি জ্বালাতনটাই না জ্বালা লোড়াতে পারছে মেয়েটাকে। মোবাইলের তীব্র আওয়াজে এবার আরশিরও ঘুমটা ভেঙে যায়। রাতের কথা মনে পড়তে আরশি লজ্জায় শেষ। সিদ্রাতের দিকে তাকাতে পারছে না মেয়েটা। উল্টো করে শুয়ে পড়ে। সিদ্রাত আরশির উপরে শুয়ে পিঠে নাক ঘষতে থাকে। আরশি শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। সিদ্রাত নাক ঘষতে ঘষতেই বলে, হেই বাবুই, এত লজ্জা কোথা থেকে আসে? মাত্র তো হাফ কাজ শেষ করলাম, এখনো আরো হাফ বাকি আছে। সেটা শেষ করার পর কিভাবে আমি মুখ দেখাবে? হ্যাঁ, হাসি লাজুক কণ্ঠে অস্ফুট স্বরে বলে, আপনি অনেক পচা সিদ্রাত। তাই? আবারও ফোনটা বেজে ওঠে। সিদ্ধার্থ আরশির উপর থেকে উঠে ফোনটা আরশির কাছে এগিয়ে দেয়। ইশারায় রিসিভ করতে বলে। আরশির শরীরে ভালো করে চাদর টেনে ফোনের দিকে তাকায়। আম্মু লেখাটা দেখে ভ্রু কুঁচকে আসে ওর। আমি কি আপনাদের বাসায় নাকি এখন? আম্মু ফোন দিল যে। আপাতত তুমি আমার মামুনির বাসায়, এটাই জানি। এখন ফোনটা রিসিভ করো, নাহলে মামুনির ফোন করার কারণটাও জানা হয়ে যাবে। আরশি সন্ধিয়ান হয়েই ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভাঙলো তোর? কতগুলো ফোন দিয়েছি, 12টা কল দিয়েছি আমি। এত ঘুম কীভাবে আসে? রাতে কি চুরি করেছিস যে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিস? রাতে চুরি করেছিস? এটা শুনে আরশির বিষম খাওয়ার মতো অবস্থা।
ফোন লাউড স্পিকারে থাকায় সিদ্ধার্থ আশি দিকে তাকিয়ে টেরি মার্কা হাসি দিচ্ছে। বেচারি আশি নিজেকে সামলে বলল, উফ আম্মু, তুমি না, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। তুমি কোথায়? ফোন দিলে যে? সেটা বলার জন্য ফোন দিয়েছি, তাই ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি। আমি তোর নানুকে নিয়ে ডক্টর কাছে এসেছি উত্তরা, সেখান থেকে তোর ফুপির বাসায় যেতে পারে। তোর ফুপি ফোন দিয়েছিল, বলেছে উত্তরা যেহেতু এসেছে তাহলে যেন ওনাদের বাসায় যাই। আশির আম্মু আজ বাসায় থাকবে না শুনে আশির অন্তরে যেন দোলা দিয়ে উঠল। কি আনন্দ, আজ আমি ওনার সাথে থাকতে পারবো বাসায়। আশি নিজের খুশিটা চেপে ওর আম্মুকে বলল, ও আচ্ছা, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি থাকতে পারবো। আর শোন, টেবিলে স্যান্ডউইচ করা আছে, খেয়ে নিস। আর সাজিয়ে তো স্কুলে গিয়েছে, ও তো আস্তে আস্তে 4:30 হবে। ও বাসায় আসলে বলবি আগে খেতে, তারপর যেন খেলতে যায়। ওকে মাই সুইট আম্মাজান, ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না তো। তুমি তোমার ননদের বাসায় গিয়ে বেশি করে খেয়ে আসো। আশির আম্মু হেসে দেয়। আশি ফোনটা রেখে সিদ্ধার্থের দিকে তাকায়। সিদ্ধার্থ বাঁকা হাসে। আশি কিছু একটা আন্দাজ করে শরীরের উপরে চাদরটা ভালো করে জড়িয়ে ধরে। এভাবে তাকান কেন? সিদ্ধার্থ আশি দুই পাশে বেডের উপরে হাত রেখে আশি দিকে ঝুঁকে পড়ে। ফিসফিস করে বলে, রাতে হাফ ডোজ দিলাম, এখন না হয় বাকি হাফ ডোজও কমপ্লিট করে ফেলি, কি বলো? আশি শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, আমি প্রস্তুত না এখন। সিদ্ধার্থ বাঁকা হেসে আশি গলার সামনে চাদরে হাত দেয়। আশি ভয়ে একদম শেষ। চাদরটা গলা থেকে একটু নামিয়ে আনতে আশি আবারও ধীর কণ্ঠে বলে, লুচু ছেলেদের এজন্য বিয়ে করা ঠিক না। তাই নাকি? তাহলে তো এখন তোমায় দেখাতেই হয় লুচুগুড়ি কাকে বলে। আশি প্রচুর লজ্জা পায় সিদ্ধার্থের এমন কথায়। আশোকে কয়েকবার তাকায়, প্রত্যেকবারই চোখাচোখি হয় সিদ্ধার্থের সাথে। আশি লজ্জায় আবারও চোখ নামিয়ে ফেলে। সিদ্ধার্থ এবার বাঁকা হেসে পুরো চাদরটাই আশি শরীর থেকে ফেলে দেয়। আশি লজ্জায় সিদ্ধার্থকে সাথে সাথে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলে, এত দুষ্টু কেন আপনি? আমার লজ্জা লাগে না বুঝি? সিদ্ধার্থ আশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলে, দুষ্টুমি না করলে তোমার লজ্জা ভাঙবোটা কিভাবে? তোমার লজ্জা না ভাঙলে তো আমার জুনিয়র আর শিখে দেখাই হবে না। সিদ্ধার্থ আশিকে আরও লজ্জা দেওয়ার জন্য দুষ্টুমি করে বলে, এই বউ, সাবান নেবে না? রাতে এত রোম্যান্স করলাম আর এখন আমার সাবান নেই। উফ, ইটস নট রাইট। আমি কিন্তু এবার কেঁদে দিব এমন উল্টাপাল্টা কথা বললে। আমাদের মাঝে কি শাওয়ার নেওয়ার মতো কিছু হয়েছে নাকি? পচা লোক একটা। সিদ্ধার্থ শব্দ করে হেসে দেয়। হাসির মাথায় চুমু খেয়ে বলে, ওকে, আর দুষ্টুমি করবো না, বাট আমায় তো সাবান নিতেই হবে সোনা। সকালে সাবান নেওয়া হ্যাবিট হয়ে গিয়েছে। তুমি থাকো, আমি সাবান নিয়ে আসি। ওকে বেবি? আশি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সিদ্ধার্থ মুচকি হেসে পাশে পড়ে থাকা চাদরটা দিয়ে আশিকে ঢেকে দিয়ে নিচে থেকে আলাদা করে আশিকে বিছানায় হেলান দিয়ে শুয়ে দিয়ে শাওয়ার নিতে চলে যায়। সিদ্ধার্থ যেতেই আশি শরীরে চাদরটা মুড়িয়ে লাফিয়ে উঠে কাবার থেকে ড্রেস বের করে পরে নেয়। কিছু একটা ভেবে আয়নার সামনে দাঁড়াতে লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। গলার আশেপাশে পিঠে কোমরে সিদ্ধার্থের কমরের দাগগুলো স্পষ্ট। আশি লাজুক হেসে রাতের কথা মনে করে। বজ্জাটা একটা, বাস্তবে যতটা খারাপ ভেবেছিলাম উনি যে তার চেয়েও বেশি খারাপ। আর লুচু সেটা তো রাতে প্রুফ করেই দিল। সারা রাত আমায় জ্বালিয়ে আম্মু আব্বুদের সামনে এখন ইনোসেন্ট সাজবে, যেন তার চেয়ে ভদ্র আর দুনিয়ায় নেই। অথচ সে যে কত বড় অভদ্র তা তো আমি জানি। বলা নেই কওয়া নেই, হুট করে এসে হুট করে অ্যাটাক শুরু করলো লুচু। আশি নিজে নিজেই বলছে, আবার সিদ্ধার্থ কিভাবে ওকে জ্বালিয়েছে রাতে সেগুলো মনে করে নিজেই ব্লাশিং হচ্ছে। কিছুক্ষণ পর সিদ্ধার্থ বেরিয়ে আসে একটা টাওয়াল পরে। আশি একবার সিদ্ধার্থের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। সিদ্ধার্থ মুচকি হাসে। আশি বেরিয়ে গিয়ে বসে, বারবার আর চোখে তাকায় সিদ্ধার্থের দিকে। এমন অ্যাট্রাকটিভ বডি দেখার পর ওয়াইফ হয়েও কি আর চোখ ফেরানো যায়? সিদ্ধার্থ ব্যাপারটা খেয়াল করে মনে মনে হাসে। শার্ট প্যান্ট পরতে পরতে বলে, আগামীকাল থেকে আবারও কলেজ অ্যাটেন্ড করবে। অনেকগুলো ক্লাস লস হয়ে গিয়েছে, যদিও নিউ ক্লাস, বেশি কিছু করানো হয়নি, তবু ফার্স্ট গার্ল হিসেবে তোমার এই ক্লাসগুলো মিস করার সাথে না। আমি কলেজে দিয়ে আসবো, আবার আমি নিয়ে আসবো। আর এখন ভয় পাওয়ার কিছু নেই, ইনশাল্লাহ। কলেজের নামটা শুনতেই আসে ভেতরটায় অদ্ভুত এক অস্থিরতা ঝেঁকে বসলো। কিডন্যাপ হওয়ার সময় থেকে শুরু করে সিকনেস পর্যন্ত সব একে একে মনে পড়তে লাগলো। আশি ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে রেখে বিছানার চাদর খামচে ধরে নিচে থেকে তাকিয়ে থাকলো। সিদ্ধার্থ এটা খেয়াল করে দৌড়ে আশির পাশে এসে ওর মাথাটা বুকে চেপে ধরে। উফ, সরি সোনা, তোমাকে কষ্ট দিতে চাইনি। না, এখন বিষয় নিয়ে কথা বলা যাবে না, আগে তোমার শান্ত হওয়াটা জরুরি। জান পাখি, তোমার ঠোঁটগুলো কি রাতে টর্চার কম হয়ে গিয়েছে? এখন যে আবারও নিজেই টর্চার করছো? সিদ্ধার্থ এই মুহূর্তে এমন একটা কথা বলবে এটা আশি ভাবতেই পারেনি। আশি ভ্যাবাচাকে খেয়ে যায়। জিজ্ঞাসু দৃষ্টিতে সিদ্ধার্থের দিকে তাকায়। সিদ্ধার্থ মুচকি হেসে আশির ঠোঁটে একটা কিস করে দেয়। আশি যেন আরো বেশি শক। সিদ্ধার্থ হেসে বলে,
প্রচুর ক্ষুধা পেয়েছে। তুমি তো মনে হয় না আজ আর খাবার দেবে, তাই সামনে মিষ্টি জাতীয় খাবারটা একটু টেস্ট করলাম। আরশি দাঁত কটমট করে তাকায়, ঝাঁঝালো কণ্ঠে বলে, আমার ঠোঁট আপনার খাবার? হলুদ মরিচ দিয়ে রান্না করে দিই, পেট পুড়ে খেয়েন তখন। না, তোমার শরীরের সাথে লেগে আছে এজন্য এত টেস্ট লাগে। পরে আবার হলুদ মরিচ দিয়ে রান্না করলে আর খেতে পারবো না। এর থেকে ভালো যখন মন চাইবে তখনই না হয় তোমার থেকে এসে একটু টেস্ট করে দেবো, কি বলো? আরশি একবার সিদ্ধার্থের দিকে তাকিয়ে রেগে হনহন করে ডাইনিংয়ে চলে যায়। সিদ্ধার্থ এসে আরশির পেছন পেছন এসে আরশির পাশে এসে টেবিলে বসে। আরশি রেগে গবা গপ করে স্যান্ডউইচ খেয়েই যাচ্ছে। সিদ্ধার্থ মুখ টিপে হেসে বলে, আরে আস্তে, আমি এসব স্যান্ডউইচ খাবো না। আমার তো স্পেশাল টেস্টি খাবার আছেই। আমি ওটাই খাবো। আরশি এবার আর কিচ্ছু বললো না। দুইটা স্যান্ডউইচ সিদ্ধার্থের প্লেটে এগিয়ে দিয়ে আবারও নিজেরগুলো নিজের মতোই খেতে লাগলো। সিদ্ধার্থ এসে নিজেও খাওয়া শুরু করলো। বিকেলে আরশি সিদ্ধার্থের কথায় বইগুলো নিয়ে বসে। ম্যাথ বীজগণিতের প্রথম চ্যাপ্টারটা সিদ্ধার্থ আরশিকে বুঝিয়ে দেয়। সিদ্ধার্থ এত সুন্দর করে বোঝায় যে খুব অল্প সময়ের মধ্যেই আরশি অনেক ভালো বুঝে আর একটা চ্যাপ্টার একদিনেই শেষ করে ফেলে। এরপর সিদ্ধার্থ আরশিকে বিজিএস প্রথম অধ্যায়ে 4 পেজ রিডিং মুখস্থ করে এখনই পড়া দিতে বলে। সময় আধা ঘন্টা। আরশি চোখ বড় বড় হয়ে যায়। মাথা আছে নাকি গিয়েছে আপনার? এতগুলো ম্যাথ করলাম মাত্র, এখন মাত্র আধা ঘন্টার মধ্যে 4টা পেজ রিডিং কিভাবে মুখস্থ করা সম্ভব? মাথায় তো ক্যাচই করতে পারবো না। ও ফার্সি, তুমি না, তোমার কথা ভেবেই তো ফিজিক্স কেমিস্ট্রি ধরলাম না। মাত্র ম্যাথ করেছো তাই ভাবলাম ফিজিক্স বা কেমিস্ট্রি বুঝবে না, এখন বলছো বিজিএসও পারবে না। উফ, ওকে বায়োলজি বই বের করো। না, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। লুচুগিরি করার জন্য বায়োলজির বই বের করতে বলছেন। আমি বুঝি না মনে করেছেন? আমি সব বুঝি। সিদ্ধার্থ ভ্রু কুঁচকে তাকায়, তারপরে হেসে বলে, ও রিয়েলি? বায়োলজি বইয়ে বুঝি লুচুগিরি শেখায়? তো আগে বলবে না পাখিটা, কত কিছু শিখতে পারতাম। তা কি লুচুগিরি শেখায় গো বউ? আর সে নিজের কথায় নিজেই ভেবেচাকে খেয়ে যায়। এখন যে কি বলবে সেইটাই বুঝতে পারছে না, তাই আমতা করে বলতে লাগলো, না মানে আমি তা বোঝাতে চাইনি। আসলে কয়েকটা চ্যাপ্টার একটু অন্যরকম আছে না, ওগুলো পড়তে আমার লজ্জা লাগতো আপনার সামনে, তাই ভুলে এটা বলে ফেলেছি। ইটস ওকে বউ, নো প্রবলেম। বাট তোমার বুঝতে কষ্ট হলে আমায় বলো, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো সব। আশির কাশি উঠে গেল। সিদ্ধার্থ উদ্বিগ্ন হয়ে পানি খাওয়ালো আর পিঠে চাপড় মারতে লাগলো। আশি স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলো, হাই ওকে? আশি পানি খেয়ে শান্ত হয়ে সরু চোখে তাকালো। সিদ্ধার্থ মাথা চুলকে হাসার চেষ্টা করলো। আশি নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো। বউটা কি রাগ করলো? কথা বলবো না আমি আপনার সাথে, আর আপনার কাছে পড়বও না। আপনার মতো লুচুর কাছে পড়তে বসলে আমার পড়াশুনো গাছে উঠবে। সিদ্ধার্থ আশির কথায় হেসে দিল, তারপর হাসতে হাসতেই বলল, ওকে শোনা, দুষ্টুমি করবো না। এই যে সরি, কানে হাত দিয়ে বললাম। এবার বায়োলজি প্রথম চ্যাপ্টার অন্তত 4টা পেজ তো পড়ো বেবি। আশি একটা ভেঙচি কেটে পড়তে বসে পড়লো। সিদ্ধার্থ আশিকে প্রথম 4 পেজ বুঝিয়ে দিয়েছে, তারপর নিজে মোবাইল চালাতে লাগলো আর আশি পড়তে লাগলো। আশির পড়া হলে সিদ্ধার্থের কাছে পড়াও দিল। সিদ্ধার্থ আশির নাক টেনে বলল, গুড, মন দিয়ে এভাবে স্টাডি চালিয়ে যেতে হবে, বুঝলে বাচ্চি? আমি চাই না আমার পাগলামিগুলোর প্রভাব তোমার পড়াশোনায় পড়ুক, নিজেকে অপরাধী মনে হবে। সো ম্যাম, স্টাডির সাথে নো কম্প্রোমাইজ, ওকে? ওকে স্যার। সিদ্ধার্থ হেসে দিল। সন্ধ্যা হয়ে এসেছে। আশির হঠাৎ মনে পড়লো সাজিদের কথা। আল্লাহ গো, আমি তো সাজিদের কথা ভুলেই গেছিলাম। ও কোথায়? বাসা আসেনি এখনো? আরে রিল্যাক্স, আসবে না কেন? এসেছিল তো, তোমার রুমের সামনে আসতে দেখেছে তুমি পড়ছো। আর আমার শালাবাবু কি তোমার মতো হাবা নাকি? যথেষ্ট চালাক আছে, তাই তো জিজুর রোম্যান্সের কথা ভেবে ডিস্টার্ব না করে চলে গিয়েছে। সিদ্ধার্থের কথা শুনে আশির চোখগুলো গোল গোল হয়ে গেল। ও অবাক হয়েই বলল, আপনাকে দেখেছো? অফকোর্স সুইটহার্ট, তুমি তখন ম্যাথ করে বিজি ছিলে, তখন এবার শালা জিজু মিলে চোখে চোখে কথা শেষ করে ফেলেছি। আপনার সাথে থেকে আমার ভাইটাও শেষ। দেখুন, নিজে তো এমনিতেই লুচু, আমার ভাই যদি আপনার অনুসারী হয় তাহলে মনে রাখেন আপনার ছেলে মেয়েকে আমি লুচু হওয়ার কোচিং সেন্টারে ভর্তি করাবো। আশির কথায় সিদ্ধার্থের প্রচুর হাসি পাচ্ছে। ঠোঁট চেপে হাসিটা আটকে সিদ্ধার্থ দুষ্টু হেসে বলল, ছি শোনা, একটু তো বড় টাকা পয়সার মায়া করো। বাড়িতে আমার মতো এক্সপার্ট ট্রেনার থাকে, তুমি আমার ছেলে মেয়েগুলোকে কোচিংয়ে পাঠাবে? ইটস নট ফেয়ার। তাছাড়া বাবা মা সন্তানদেরকে যতটা গুরুত্ব দিয়ে কোনো কিছু শেখায় তাকে আর অন্য কেউ শেখাবে? সিদ্ধার্থের কথায় আশি থতমতো খেয়ে গেল। ও অন্তত এই ধরনের কথা সিদ্ধার্থ থেকে আশা করেনি। রেগে সিদ্ধার্থের মুখের সামনে একটা পাতলা খাতা ছুঁড়ে মেরে হন হন করে ছাদে চলে গেল। সিদ্ধার্থ হেসে কিচেনে গেল। ফ্রিজ থেকে কিছু চিকেন নাগেটস বের করে ভেজে সেগুলো নিয়ে কিছুক্ষণ পর নিজেও ছাদে গেল। ছাদে যেতেই ওর চোখটা জুড়িয়ে গেল। সন্ধ্যা হয়েই গিয়েছে প্রায়, হয়তো 5-10 মিনিটের মধ্যেই আজান দেবে। শীতল বাতাস চারিদিকে।
ছাদের মাঝখানে আরশি দোলনায় বসে হালকা গতিতে দোল খাচ্ছে। হয়তো পেছন থেকে পুশ করার খেয়েও নেই, তাই খোলা চুলগুলো আরশির দুল খাওয়ার সাথেই নিজেরাও দুলছে। সেহিদরাত মুচকি হেসে নাগেটসের বাটিটা ছাদের রেলিংয়ের উপরে রেখে আরশির পেছনে গিয়ে দাঁড়ায় আর মোটামুটি ভালো স্পিডে দোলনাটা সামনের দিকে ধাক্কা দেয়। হঠাৎ এমন হয় আরশি ভয় পেয়ে যায়। মাথা ঘুরিয়ে সিদ্রাতকে দেখতেই মুচকি হাসে। সিদ্রাত দোলনার সামনের দিকে ধাক্কা দিচ্ছে আর আরশির দুল খাচ্ছে, আর সাথে দুজনের কথা তো কন্টিনিউ আছেই। আপনি না আগের থেকে বেশি দুষ্টু হয়ে গিয়েছেন। হুটহাট এটা সেটা বলে ফেলেন, তো কখনো উল্টাপাল্টা কাজ করে ফেলেন, আর আপনার জন্য আমার লজ্জা পাওয়া লাগে। সিদ্রাত আরশির দোলনাটা হালকা গতিতে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, এত লজ্জা কোথা থেকে আসে তোমার? হ্যাঁ, সে কি জানে না তার বরটার মাঝে মাঝে খুব ইচ্ছে করে লজ্জা বটিটাকে ভালোবাসতে? সে কি জানে তার এই লজ্জার কারণে তার বরটা নিজের মতো করে তাকে ভালোবাসতে পারে না? খুব শীঘ্রই তার বর নিজেকে শত্রু ধ্বংস করবে, দেখে নিও। মানে তার লজ্জা ভেঙে দেবে। আরশি সিদ্রাতের কথায় অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলো আর মনে মনে বলল, পাগল একটা। কয়েক মিনিটের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিল। যা, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে, চলো চলে যাই। ছাদের পরিবেশটা ভালো লাগছে, আপনি যান, আমি একটু থাকি। একদমই না, তাড়াতাড়ি চলো। মাগরিবের আজানের সময় বাইরে থাকা নিষেধ। ইটস আওয়ার প্রফেটস অর্ডার। তাছাড়া নামাজ পড়বে না নাকি? সিদ্রাত নাগেটসের বাটিটা নিয়ে আরশিকে টেনে সিঁড়ি ঘরে আনতে আনতে কথাগুলো বলল। আরশি ফেস ইনোসেন্ট করে বলল, আচ্ছা আপনি চলে যান, আমি থাকবো। আজান শেষ হওয়ার পরেই আবার ছাদে যাব প্লিজ। এবার কিন্তু মাইল লাগাবো। নামাজ না পড়ে উনি এখানে সন্ধ্যাবিলাস করবে। চলেন রুমে। না মানে আমার তো আজ নামাজ নেই। সিদ্রাত আরশির দিকে একবার তাকালো ভ্রু কুঁচকে, তারপর আরশির কথায় গুরুত্ব না দিয়ে ওকে বাসায় নিয়ে আসলো। আরশি বসে থাকলো। সিদ্রাত রুমেই নামাজ পড়ে নিল, যেহেতু মসজিদে এখন আর যাওয়া হবে না। সিদ্রাত নামাজ শেষ করে আরশির পাশে বসলো, চুলগুলো গানের পেছনে গুজে দিতে দিতে বলল, রাগ করেছে সোনা পাখিটা? হ্যাঁ, আপনার সোনা পাখির তো রাগের ড্রাম আছে, একটু পরপরই রাগ করবে। সিদ্রাতও হাসলো। আরশির হাত দুটো নিজের হাত দুটোর মুঠোয় পড়ে নিল। আরশি মুগ্ধ চোখে সিদ্রাতের দিকে তাকালো। নামাজ পড়ার পর প্রতিবারই যেন সিদ্রাতকে আরশির কাছে আরো বেশি স্নিগ্ধ আর সুন্দর লাগে। আরশি সিদ্রাতের কাঁধে মাথা রেখে হামি দিতে দিতে বলল, আমার প্রচুর ঘুম পেয়েছে, 5টি পর একটু ঘুম পাড়িয়ে দেবেন। সিদ্রাত চিন্তিত হয়ে আরশির কপালে গালে হাত দিল। শরীর দুর্বল, তাই না? তেমন কিছু না, একটু ঘুমাই না প্লিজ। ঘুমাবি, তার আগে এই দুধটুকু খেয়ে নে। আরশির আম্মু দুধের গ্লাস নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল। আরশি মায়ের কণ্ঠ শুনে সিদ্রাতের কাছ থেকে ছিটকে সরে গেল। লজ্জায় মনে হচ্ছে মাথা কাটা যাচ্ছে। সিদ্রাতও কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, মামুনি কখন এলে? আরশির আম্মু মুচকি হেসে দুধের গ্লাসটা আরশির হাতে ধরিয়ে দিয়ে বলল, সন্ধ্যার একটু আগে এসেছি, এসে দেখি আরশি বাসায় নেই। রূপা বলল তোদের দুজনকে সাথে যেতে দেখেছে, তাই আর খুঁজিনি। এই রূপাটা আবার কে? 4 তলায় নতুন ভাড়া দিয়েছি। আচ্ছা তুই কি খাবি বল? কিচেনেও দেখলাম ঠান্ডা নাগাস পড়ে আছে, ওগুলোও খাস নে, বোঝা যাচ্ছে। আরশি দুধটুকু ভয় খেয়ে গ্লাসটা বাসায় রেখে হাত কসলাতে লাগলো। সিদ্রাত দাঁড়িয়ে বলল, না, কিছু খাবো না, আজ আমি আসি, কাজ আছে। আরশির আম্মু বুঝতে পারলো সিদ্রাত জড়তার কারণে পালাতে চাচ্ছে, তাই বলে উঠলেন, যাবি ঠিক আছে, তোর শ্বশুর বাড়িতে আসলে জামাই আপ্যায়ন খেয়ে তবে যেতে হয়, সেটা কি জানিস না? আগে তো ছিলে হবু জামাই, আর এখন তো বাড়ির জামাই হয়ে গিয়েছিস। আরশি আর সিদ্রাত দুজনেই চমকে গেল। দুজনে অবাক হয়ে আরশির আম্মুর দিকে তাকালো। এদিকে আরশির ভয়ে অবস্থা খুবই খারাপ, কেঁদে দেওয়ার মতো অবস্থা, ঠোঁটও উল্টে ফেলেছে বাচ্চাদের মতো। সিদ্রাত বিস্ময় নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার মামনির দিকে।